সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এতদূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। সুপ্রিয় দর্শক, মুক্তিযুদ্ধের চেতনা বীর বাঙালির অহংকার। সিটিজি বাংলা .টিভির নিয়মিত বিজয়ের মাসে অনুষ্ঠান বিজয়ের অহংকারে সবাইকে জানাচ্ছি বিজয়ের রক্তিম শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে বেশ কয়েকজন বরেণ্য অতিথি উপস্থিত হয়েছেন। তাদের কাছ থেকে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস কিছুটা জানার চেষ্টা করব। প্রথমেই আলাপচারিতার পূর্বে আমরা আসুন অতিথিদের সাথে পরিচয় হয়ে নিই। আমার বাম পাশে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক, উকিল ও উপদেষ্টা ইনকাম ট্যাক্স মোহাম্মদ ফয়জুল ইসলাম। এরপরে আমার বাম পাশে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল হুদা, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এবং আমার ডান পাশে উপস্থিত রয়েছেন সিনিয়র ন্যাপ নেতা, চট্টগ্রাম মহানগর, বিশিষ্ট রাজনীতিবিদ গাজী মোহাম্মদ আলিমগীর কবির। এবং আমার বাম পাশে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম মহানগর ন্যাপ নেতা তিলক চৌধুরী। সবাইকে সিটিজি বাংলা .টিভির পক্ষ থেকে বিজয়ের এই মাসে আপনাদের রক্তিম শুভেচ্ছা। অনুষ্ঠানের শুরুতেই আমরা আলোচনায় চলে যাব। আমরা মনে করি সিটিজি বাংলা .টিভি একটি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে চলে আসছে। তারা মা, মাটি, দেশের কথা বলে, মানুষের কথা বলে। আমি প্রথমেই আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করব চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক, উকিল ও উপদেষ্টা ইনকাম ট্যাক্স মোহাম্মদ ফয়জুল ইসলাম। আপনার কাছ থেকে আমরা জানতে চাইব ১৯৭১ সালে বাঙালিদের জন্য মুক্তিযুদ্ধ কেন অনিবার্য হয়ে পড়েছিল। ধন্যবাদ শাহিন ভাই, ধন্যবাদ জানাই সিটিজি বাংলা .টিভিকে আজকের এই টক শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের আপনি যে প্রশ্নর অবতারণা করেছেন ১৯৭১ সালে বাঙালিদের জন্য মুক্তিযুদ্ধ কেন অনিবার্য হয়ে পড়েছিল, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালি জাতির হাজার বছরের স্বপ্নদ্রষ্টা, বাঙালি জাতির স্বাধীনতার স্থপতি, বিশ্বের রাখাল রাজা এবং শোষিত মানুষের কাণ্ডারি, জাতির জনক বঙ্গবন্ধু সহ ৩রা নভেম্বরে জাতীয় সাইড নেতা যাদেরকে জেলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতাকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। বিজয়ের এই মাসে আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু ইতিহাসের পিছনের দিকে ফিরে যেতে চাই। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে একটা জিনিস এটাই সত্য, সেটা হচ্ছে বাঙালি কখনো স্বাধীন ছিল না। সব সময় শোষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে। অর্থাৎ স্বাধীনতা নামক শব্দটি বাঙালি জাতির জন্য ছিল। আমরা যদি এই আদিকাল থেকে যদি করি, আমাদেরকে ইংরেজ, পর্তুগিজ, ওলন্দাজ অনেক বিদেশি শাসকেরা আমাদেরকে শাসন করেছে। সর্বশেষ ব্রিটিশ এসে আমাদেরকে শাসন করেছে এবং একেবারে শেষ লগ্নে দীর্ঘ ২১ বছর পাকিস্তানিরা আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে।
আসলে হাজার বছর আমরা শাসিত এবং শোষিত হতে হতে আমাদের মেরুদণ্ডটাই ভেঙে গিয়েছে। আমরা ভুলে গেছি বাঙালি জাতি যে পৃথিবীর বুকে একটা জাতিসত্তা আছে, আমরা যে মানুষ সেটাই কিন্তু আমরা বেমালুম ভুলে গিয়েছি বাঙালি জাতি। আসলে আমরা এই যে ব্রিটিশের পূর্বেও মুঘল বলে যাদেরকে আমরা, যেমন নবাব সিরাজউদ্দৌলাকে আমরা বাঙালি জাতির সন্তান হিসেবে জানতাম, আসলে সেটাও একটা ভুল। নবাব সিরাজউদ্দৌলা মুঘল ছিলেন, তিনি কখনো বাঙালি ছিলেন না। এর আগেও ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন ইখতিয়ার খলজি, যাকে আমরা অনেকে মুসলিমেরা গর্ব বলে আমরা স্মরণ করি, কিন্তু তিনিও কিন্তু বাঙালি ছিলেন না। আসলে বাঙালিদের মধ্য থেকে কোনো শাসক তখনও এই 1971-এর আগ পর্যন্ত বাঙালিদের মধ্যে কোনো শাসক বা শাসিত হওয়ার মতো এরকম ব্যক্তি গড়ে ওঠেনি। এই যে শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, এদের কথা আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি, মৌলানা ভাসানীর কথা শ্রদ্ধাভরে স্মরণ করি, কিন্তু কেউ আমাদেরকে কাঙ্ক্ষিত স্বাধীনতা দিতে পারেনি, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আসলে এমন এক সময়, এই যে আমরা দীর্ঘ 200 বছর ব্রিটিশ দ্বারা শাসিত হয়েছি, শোষিত হয়েছি, এবং 21 বছর আমরা পাকিস্তানিদের দ্বারা শোষিত, নির্যাতিত হয়েছি। সবচেয়ে আমাদের জন্য যেটা কলঙ্কজনক, সেটা হচ্ছে আমার মায়ের ভাষা বাংলাকে ওরা আমাদের কাছ থেকে কেড়ে নিতে চায়। আমি আমার ভাষায় আমার মাকে মা বলতে পারবো না, আমার বাবাকে বাবা বলতে পারবো না। এর সেই পৃথিবীতে বোধহয় আর কোনো ন্যাক্কারজনক ঘটনা নেই। এই জন্যই সেদিন 1952 সালের 21শে ফেব্রুয়ারি প্রথম বাংলার দামাল ছেলেরা সেই দিন আমাদের পিঠটা দেয়ালের সাথে টিকে গিয়েছে। আমরা আর পিছনে যাওয়ার মতো শক্তি নাই। আপনি বলতে পারেন, একটা বাঘ যখন একটা বিড়ালকে ধাওয়া করে, তাড়া করে, ফালাতে এক সময় যখন বিড়ালটা আর ফালাতে পারে না, তখনও সে কিন্তু থাবা উঁচু করে দাঁড়ায়। আমরা বাঙালিরা কিন্তু 1971 সালে সেভাবে থাবা উঁচু করে দাঁড়িয়েছিলাম। এই কারণে আমাদের পিছনে একটাই যাওয়ার আর পথ নাই, আমাদের জন্য একটাই পথ ছিল ডু অর ডাই। আমাদের হয় মরতে হবে, না হয় জিততে হবে, না হয় স্বাধীনতা, না হয় আমাদেরকে এই পৃথিবী থেকে বাঙালি নামক সত্তাটা চিরদিনের জন্য মুছে যেতে হবে। এই জন্যই সেই দিন বাংলার দামাল ছেলেরা অস্ত্র হাতে তুলে নিয়েছিল। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন বাঙালিদের সেই অস্ত্র তুলে নেওয়ার সেই পর্যায়টা কি সঠিক ছিল? আসলে না। যদি কোনো ইতিহাসবিদকে যদি আপনি সেদিন প্রশ্ন করতেন বাঙালিদের স্বাধীনতার ডাক বা বঙ্গবন্ধুর সাথে মার্চের স্বাধীনতার ডাক, সেটা কি সঠিক ছিল? সেই ইতিহাসবিদ নিশ্চয় নির্দ্বিধায় বলতো যে না, এটা কখনো সঠিক ছিল না। পৃথিবীর কোনো সমরবিদকে যদি জিজ্ঞাসা করা হতো বাঙালিরা যে অস্ত্র ধরেছে পৃথিবীর সবচেয়ে দুর্দর্শ একটা বাহিনী, পাকিস্তানি বাহিনীর কিন্তু একটা সুনাম ছিল, তারা বুক দিতে জানে, ফিট দিতে জানে না। তাইলে এই বাহিনীর বিরুদ্ধে একটা নিরস্ত্র বাঙালি অস্ত্র ধরে বিজয় ছিনিয়ে আনবে, এটা কি সঠিক ছিল? সমরবিদ বলতো যে এটা হাস্যকর ব্যাপার। কিভাবে একটা নিরস্ত্র বাঙালি একটা জাতি একটা সুসজ্জিত সবচেয়ে দুর্দর্শ একটা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে? তাইলে কোনো অর্থনীতিবিদকে যদি জিজ্ঞাসা করা হতো এই পরিস্থিতিতে বাংলার কোনো বুদ্ধিজীবী বলতে গেলে তেমন কিছু নাই, বাংলাদেশে কোনো সম্পদ নেই, কোনো শাসক নেই, নেতৃত্ব দেওয়ার মতো কোনো এরকম বড় মাপের নেতা নেই, তাহলে এই অবস্থায় যদি বাঙালি যুদ্ধ করে সে বিজয়কে ছিনিয়ে আনতে পারবে? সেই অর্থনীতিবিদ বলতে যে এটা সেরাপ একটা হাস্যকর ব্যাপার। কারণ এই অর্থনীতি, বঙ্গর অর্থনীতি নিয়ে মেরুদণ্ডহীন একটা জাতি নিয়ে কখনো যুদ্ধ করা সম্ভব নয়। এরপরও বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছে। বাঙালি যেহেতু আগে বলেছি আমাদের ডু অর ডাই, হয় মরতে হবে না হয় জিততে হবে, আমাদের পথ ছিল একটা, সেই জন্য আমাদের জন্য যুদ্ধটা কিন্তু অনিবার্য হয়েছিল। যার হাতে যা কিছু ছিল, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এই স্লোগান ছাড়া কোনো কথা আমাদের খোলা ছিল না। যেটাই ছিল সেদিন। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত আলোচক, যার কাছ থেকে আমরা মুক্তিযুদ্ধের যথার্থ কিছু ইতিহাসে জানলাম। এই পর্বে আমি আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল হুদা, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। স্যারের কাছে আমার প্রশ্ন, স্বাধীনতা বিরোধীরা প্রায় বলে থাকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে এদেশের ক্ষতি হয়েছে, বাংলাদেশ অর্থনৈতিক এবং অন্যান্য দিক দিয়ে পাকিস্তান থেকে অনেক পিছিয়ে পড়েছে।
এ ব্যাপারে আপনার মন্তব্য এবং বক্তব্য কি? ধন্যবাদ আমিনুল হক শাহীন আপনাকে। আমি আমার বক্তব্যের শুরুতে আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য চিটাগং বাংলা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এই বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি সে সাথে স্মরণ করছি ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোন, যাদের ইজ্জতের বিনিময়ে আজকে আমরা এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ পাচ্ছি। আমাদের যে বিজয়, যে স্বাধীনতা, এবং আজকের এই বিজয়ের মাসে বিজয়ের অহংকার নামক একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার সবচেয়ে বড় গর্বের বিষয়, আমি একজন বাঙালি, একটি স্বাধীন দেশ আমার আছে, একটা স্বাধীন সত্তা আমার আছে, একটা স্বাধীন একটা মানচিত্র আমার আছে, স্বাধীন ভূখণ্ড আছে। এটাই আমার বড় অহংকার, আজকের এই বিজয়ের অহংকার। আপনি যে প্রশ্নের অবতারণা করেছেন যে স্বাধীনতা বিরোধীরা প্রায় বলে থাকে যে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে দেশের ক্ষতি হয়েছে। এখন যদি আমরা সেই 1971-এর আগের দিনগুলোর কথা চিন্তা করি বা তার পরবর্তী সময়গুলোর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সহজে বুঝতে পারবো যে আসলে কি হয়েছিল। আমাদের অর্থনীতি কি আমরা আগের চেয়ে ভালো হয়েছে, না নিন্দুকের কথাই আমরা পিছিয়ে পড়েছি? তো এর আগে আমার পূর্ববর্তী বক্তা সুন্দরভাবে বলেছেন যে মুক্তিযুদ্ধ আমাদের জন্য কেন অনিবার্য হয়ে পড়েছিল। আমরা জানি যে বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই এই দেশকে স্বাধীন করার জন্য উনি সেই স্কুল জীবন থেকে কিন্তু রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন, এবং ওনার কোন ব্যক্তি জীবন ছিল না, শুধু দেশের জন্যই উনি সে প্রথম ব্রিটিশ বিরোধী থেকে শুরু করে শেষ পর্যন্ত বাংলাদেশকে স্বাধীন করা পর্যন্ত উনি সংগ্রাম করে গেছেন। তো আমরা যদি এখন যে প্রসঙ্গে আপনি প্রশ্ন করেছেন, আমি যদি সেই জায়গাতেই চলে আসি যে বাংলাদেশের অর্থনীতি আর পাকিস্তান আমরা যে অবস্থায় ছিলাম, আমরা জানি যে আমাদের এই দেশের মানুষরা যখন পূর্ব পাকিস্তান হিসেবে ছিল, তাদের উপর নিপীড়ন, নির্যাতন, এবং তাদেরকে কোনো একটা বড় পদে পর্যন্ত আসীন করা হয়নি, তাদেরকে বঞ্চিত করা হয়েছে প্রতিটা ক্ষেত্রে। এবং সেই শোষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই আমার পূর্ববর্তী বক্তব্য সেটা সুন্দরভাবে বলেছেন, অনিবার্য হয়ে পড়েছিল। এখন যদি আমরা সেই সময় কথা চিন্তা করি যে 1971 থেকে আজ 2020, এই যে প্রায় 49 বছরে যদি বাংলাদেশের অর্জন যদি আমরা দেখি, আমি কথার উপর দিয়ে কথা বলতে চাই না, আমি চাই যে কতগুলো স্ট্যাটিস্টিক্যাল ইস্যু নিয়ে বলি যেগুলো বলে দেবে যে পাকিস্তান থেকে কি আমরা এগিয়ে আছি না পিছিয়ে আছি। প্রথমে মানবিকতার কথা যদি বলি, আমরা মানবিক যেই সূচক আছে সেখানে বাংলাদেশের অবস্থান হচ্ছে 0.66, সেখানে পাকিস্তানের অবস্থান হচ্ছে 0.55। তার মানে তারা আমাদের থেকে পিছিয়ে আছে সূচকে। আমরা যদি তুলনা করি আমাদের জিডিপি কত, আমাদের জিডিপি যদি দেখি, আমাদের সর্বশেষ জিডিপির যে আকার সেটা হচ্ছে $317 বিলিয়ন। একই বছরে যদি আমরা পাকিস্তানের জিডিপি দেখি তাহলে হচ্ছে সেটা $273 বিলিয়ন। তার মানে আমাদের থেকে তাদের জিডিপি অনেক কম। আমরা যদি জিডিপির গ্রোথটা দেখি, পাকিস্তানের গত বছরের জিডিপি গ্রোথ হচ্ছে 5.5, বাংলাদেশের গত বছরের মানে এই বছরে এসে জিডিপির গ্রোথ দাঁড়াচ্ছে 7.9। তাহলে আমরা যদি অর্থনীতির এই দুটো সূচককে আমরা ধরে নেই তাহলে দেখতে পাই যে পাকিস্তান আমাদের থেকে কত পিছিয়ে আছে, আমরা না, পাকিস্তান আমাদের থেকে কত পিছিয়ে আছে। এবং সে সাথে আপনি বলেছেন যে অন্যান্য দিক দিয়ে পাকিস্তান আমাদের থেকে এগিয়ে আছে কিনা। আমরা যদি মাতৃমৃত্যুর হার দেখি, সেখানে যেখানে মাতৃমৃত্যুর হার হচ্ছে আমাদের প্রতি লক্ষে 173 জন,
সেখানে পাকিস্তানের হচ্ছে 178 জন। আমাদের লক্ষ্যে শিশু মৃত্যুর হার হচ্ছে যেখানে 25 জন এখন, সেখানে পাকিস্তান শিশু মৃত্যুর হার হচ্ছে 55 জন। তাহলে এই ছোট্ট দুই একটা যে পরিসংখ্যান আমি তুলে ধরলাম, সে পরিসংখ্যানগুলো দেখলে বোঝা যায় যে পাকিস্তান এখন আমাদের থেকে কত পিছিয়ে পড়েছে। এখন পাকিস্তানেই অনেকে বলে, অনেক রাজনৈতিক নেতা পাকিস্তানেই বলা শুরু করেছে যে আমরা এখন বাংলাদেশের মতো উন্নয়ন দেখতে চাই। আমরা যদি খেয়াল করি, আমরা একসময় পদ্মা সেতু হবে, এটা আমাদের স্বপ্ন ছিল। আমরা জীবনে কোনোদিন ভাবতে পারি নাই যে আমাদের পাতাল ট্রেন বা উড়াল ট্রেন হবে, আমরা কোনোদিন ভাবি নাই। টানেল কিভাবে হবে সেটা আমরা কোনোদিন চিন্তা করি, আমাদের কল্পনার মধ্যে ছিল না। কল্পনাতে ছিল না। পদ্মা সেতুর মতো 6 কিলোমিটারের বেশি সেতু জি, জাতির জনকের তনয়া, সেটা সবগুলো স্প্যান সংযোগের মাধ্যমে প্রমাণ করে দিলেন যে সেটা সম্ভব। এবং সেটা নিজের অর্থেই সে কাজটা ওনারা সম্ভব করেছেন। বাংলাদেশ পারে, যেখানে বিশ্বব্যাংক অর্থায়ন ফেরত যাওয়ার পর যেখানে সবাই বলেছিল যে এটা অসম্ভব একটা ব্যাপার, সেখানে নিজের অর্থ দিয়ে বাংলাদেশের নিজের অর্থনীতির ভিতের উপর দাঁড়িয়ে পদ্মা সেতু করা, এটা আমাদের জন্য অনেক বড় অহংকার। আমি তো মনে করি যে এটা আমাদের এই 50 বছরে দাঁড়িয়ে এটা আমাদের বিজয়, আর একটা বিজয়। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন, বঙ্গবন্ধু কন্যা আমাদের যে অর্থনৈতিক মুক্তির দিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা অকল্পনীয় অগ্রযাত্রা। আমরা যদি দেখি যে কর্ণফুলীর উপর দিয়ে আমরা ব্রিজ দেখেছি, সেই ছোটবেলায় কালুরঘাট ব্রিজ, কাঠের ব্রিজ, সেখানে রেল চলতো, পুরনো সে ব্রিটিশ আমলের ব্রিজ, একটা দিয়ে ট্রেনে চলতো, সেটা দিয়ে আবার গাড়িও চলতো। কিন্তু আমরা এখন দেখছি যে সেখানে আর তো ব্রিজ হয়েছে, আরও একটা ব্রিজের প্ল্যান হচ্ছে, এবং মাটির নিচ দিয়ে এখন টানেল হচ্ছে, যেটা অকল্পনীয় একটা ব্যাপার ছিল আমাদের জন্য। সেটাও এখন একটা টানেলের অলরেডি কাজ সম্পন্ন হয়েছে, তার যে বোরিংয়ের কাজটা শেষ হয়েছে, আর একটা বোরিংয়ের কাজ শুরু হয়েছে। এটা একটা অকল্পনীয় একটা কাজ, সেটা এখন আমরা কল্পনা করতে পারছি না যে এটা হতে পারে। তারপরে পাশাপাশি আরেকটা বিষয় হলো যে পাকিস্তানের বুদ্ধিজীবী যারা স্যার, তারা বলছে যে আমাদেরকে সুইজারল্যান্ড বানিয়ে দাও, কিন্তু ওখানকার যারা সাধারণ মানুষ তারা বলে যে না, এটা না, আমাদের বাংলাদেশ দাও, বাংলাদেশের মতো একটা দেশ দাও। সুপ্রিয় দর্শক, খুব প্রাণবন্ত হয়ে উঠেছে আজকের আলোচনা। জোরালো বক্তব্য রাখছেন আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল হুদা। কামরুল হুদা স্যারের কাছে আমরা আবার ফিরে আসব। এই পর্বে আমরা আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব সিনিয়র ন্যাপ নেতা, চট্টগ্রাম মহানগর বিশিষ্ট রাজনীতিবিদ গাজী মোহাম্মদ আলমগীর কবির। জনাব আলমগীর কবিরের কাছে আমাদের প্রশ্ন, আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, পাকিস্তানের শাসক গোষ্ঠী মুক্তিযুদ্ধকে হিন্দু মুসলিম রায়ট হিসেবে চালিয়ে দিতে চেয়েছিল, এখনও এই দেশের স্বাধীনতা বিরোধী চক্র তাই মনে করে, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? ধন্যবাদ শাহিন ভাই, ধন্যবাদ উপস্থিত আলোচকবৃন্দ। আমি প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক মুজাফফর আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, যেই 3 জন মানুষ এই দেশের স্বাধীনতা আন্দোলনের মূল কারিগর ছিলেন, মণি সিং, ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কিছু কথা বলতে চাই। আজকে যে বিষয়টা আপনি অবতারণা করেছেন, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিশেষত আমাদের এই নতুন প্রজন্মের ছেলেরা এই বিষয়টা অনেকেই জানে না। পাকিস্তানি শাসক গোষ্ঠীর যে বিষয়টা চেষ্টা করেছিল মুসলিম এবং হিন্দুদের যে রাইট হিসাবে, যেটা জাতির সামনে এবং সারা দুনিয়ার সামনেও তারা উপস্থাপন করার জন্য চেষ্টা করেছিল, এটা তারা ব্যর্থ হয়েছে। আমাদের স্বাধীন বাংলা সরকারের পক্ষ থেকে জাতিসংঘের যে প্রতিনিধি পাঠানো হয়েছিল, পাকিস্তানের পক্ষ থেকেও তৎকালীন পূর্ব পাকিস্তানের শ্রেষ্ঠ রেজাকার বাঙালি কুলাঙ্গার শাহজিজকে এখান থেকে পাঠানো হয়েছিল জাতিসংঘে, যেই আমরা বাইয়ে বাইয়ে যুদ্ধ বিরোধ হয়েছে, এটা ঠিক হয়ে যাবে এবং হিন্দু মুসলমানের মধ্যে যে সংকট, এটা আমরা কেটে উঠে যাব। আর ও জাতিসংঘে সারা দুনিয়ার সামনে বোঝাতে চেষ্টা করেছিল যে হিন্দু মুসলিম রাইট
এবং এটা আমরা আমাদের মধ্যে বিরোধ, এটা আমরা অবশ্যই আমরা আমাদের নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি এটা আমরা শেষ করব। আমাদের এই প্রজন্মের জানা উচিত তৎকালীন সময়ে আমাদের যে সরকার স্বাধীনতার পক্ষে কাজ করেছিল তাদের পক্ষ থেকে জননেতা অধ্যাপক মুজাফফর আহমদ সাহেবকে জাতিসংঘে পাঠানো হয়েছিল এবং উনি সামগ্রিক চিত্র তুলে ধরে উনি বক্তব্য রেখেছিলেন এবং সেই দিন পাকিস্তান চেয়েছিল যে এই বক্তব্য উপস্থাপন করে এখানে যাতে ভেটো প্রয়োগ করা হয় পাকিস্তানিদের পক্ষ থেকে এবং আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন ওখানে স্তব্ধ করে দেওয়া যায়। অধ্যাপক মুজাফফর সাহেব সার্বিক চিত্র তুলে ধরে সারা দুনিয়ার সামনে প্রমাণ করেছিল যে এটা আমাদের ভাই ভাই যুদ্ধ না, এটা হিন্দু মুসলমান রাইডও না, এটা আমাদের অধিকার। এবং কিভাবে আমার দেশের মা বোনদেরকে হত্যা করা হচ্ছে, কিভাবে আমার দেশের মানুষদেরকে নির্যাতন করা হচ্ছে, উনি সচিত্র প্রতিবেদন ওখানে উপস্থাপন করেছিলেন। সেই দিন 6 পাইয়ের জন্য যারা ষড়যন্ত্র করেছিল সেদিন তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল এবং আমরা যদি সেই দিন 6 পাইয়ের হয়ে যেত আমাদের যুদ্ধ আরও কয় বছরে শেষ হতো বা যুদ্ধ হতো কিনা এটা সন্দেহ। তখন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এসে যেত, যেটা এখন দক্ষিণ কোরিয়াতে এখনও আপনার আমেরিকান সোলজার 40,000 সোলজার এখনও পঞ্চমের পথে। সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমাদের দেশকে আমরা এই জায়গায় নিয়ে যাওয়া আমাদের কখনো সম্ভব হতো না, কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে সেই দিন এই দেশের মেহনতি মানুষের মুক্তিকে তারা বাধাগ্রস্ত করেছিল। কিন্তু আমরা আশা করব এদেশের মৃত্যুঞ্জয়ী মানুষ তারা তাদের আকাঙ্ক্ষা তাদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য লড়াই করবে এবং যতদিন এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত তারা এই সংগ্রাম অব্যাহত রাখবে। ধন্যবাদ অতিথি আলোচক জনাব গাজী মোহাম্মদ আলমগীর কবির। এই পর্বে আমরা আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব চট্টগ্রাম মহানগর ন্যাপ নেতা তিলক চৌধুরী মহোদয়ের কাছ থেকে আমরা জানতে চাইব হানাদারেরা কেন 14 ডিসেম্বর এদেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ঠিক বিজয়ের আগ মুহূর্তে। ধন্যবাদ শাহিন ভাই এবং ধন্যবাদ উপস্থিত অতিথিবৃন্দ, সিটিজি বাংলা অনলাইন টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং মহানগর ন্যাবের পক্ষ থেকে। এখন মূলত কথা হচ্ছে স্বাধীনতা বিরোধীরা মূলত পাকিস্তানরা আমাদের দেশকে শাসন শোষণ করেছেন। এখন যেহেতু শাসন শোষণ করতে পারবে না, আমাদের দেশের মেরুদণ্ড যেহেতু ভেঙে দেওয়া যায়, আমাদের যেহেতু স্বাধীনতা সূর্য সন্তান উকি দিচ্ছে তখন আগ মুহূর্তে করে এরা চিন্তা করলো যে স্বাধীনতা সূর্য সন্তানদেরকে যারা অর্থাৎ এদেশের বিবেক যারা শিক্ষক সাংবাদিক প্রকৌশলী ডাক্তার সবাই এদেরকে হত্যা করে এদেশকে যেন পঙ্গু করে দেওয়া যায়। এদেশকে উন্নয়নের আর যেন আফসোস করতে হয় পাকিস্তানের জন্য, ওই লক্ষ্যে এরা এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করেছিল। এবং যেহেতু এই করছে এরা অত্যাচার অনাচার যাই করছে, করার পরে শেষ মুহূর্ত করে এদেরকে হত্যা করে দেশে একটা অরাজকতার সৃষ্টি করছে এবং ওই দেশের মেরুদণ্ডকে আঘাত আনছে। এই লক্ষ্যে এরা এই দেশকে সূর্য সন্তানদেরকে হত্যা করছিল। ধন্যবাদ অতিথি আলোচক জনাব তিলক চৌধুরীকে তার বক্তব্যের জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ সম্মানিত আলোচকবৃন্দের আলোচনা শুনলাম। খুব প্রাণবন্ত হয়ে উঠছিল আলোচনার মধ্য দিয়ে সুস্পষ্ট হয়েছে যে পাকিস্তান আমাদেরকে নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন,
আমরা আমাদের স্বাধিকার ফিরে পাইনি, আমরা আমাদের মুখের ভাষা ফিরে পাইনি। আজকে থেকে 1971 সালে সেই যুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের সেই অধিকার, সেই ভাষা, সেই ভূখণ্ড, সেই একটি পতাকা আমরা ফিরে পেয়েছি। এ পর্বে আবারও আমরা একটু কথা বলবো এই বিষয়ে। আমরা একটু, যেহেতু স্বাধীনতার আজ 49 বছর অতিবাহিত হতে যাচ্ছে, আগামী বছর আমরা 50 বছর পূর্তি পালন করব এবং এ দিয়ে আমাদের গোটা জাতি আরও আবেগ আপ্লুত হবে, বিজয়ের অহংকারে তারা উচ্ছ্বাসিত হবে। আমরা প্রত্যেক অতিথির কাছ থেকে একটু আমাদের এই অনুভূতিটা জেনে নিব যে লক্ষ্যকে সামনে রেখে এদেশের 30 লক্ষ শহীদ, তাদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মায়ের সম্ভ্রমের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত, সেই লক্ষ্যকে সেই লক্ষ্যে কি আমরা পৌঁছাতে পেরেছি বলে আপনি মনে করেন? ধন্যবাদ শাহিন ভাই। আমরা এই প্রশ্ন কিন্তু অত্যন্ত একটা জটিল প্রশ্ন এবং এটার উত্তর দেওয়াটা আসলে খুবই দুরূহ ব্যাপার। আমি যদি বলি হ্যাঁ, তাও সঠিক না, আবার যদি বলি না, তাও সঠিক না। হ্যাঁ, যদি বলি আমরা যুদ্ধ কি জন্য করেছিলাম সেটা আগে বুঝতে হবে। আমরা যুদ্ধ করেছিলাম 1971 সালে শুধুমাত্র আমরা স্বাধীনতার জন্য। স্বাধীনতাটা আমাদের পরে আসছে, এর আগে ছিল আমাদের 21 বছর পাকিস্তানিদের শাসন, নির্যাতন, শোষণের বিরুদ্ধে আমাদের অবস্থান। অর্থাৎ আমরা এই যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি মানে ভাষার আন্দোলন থেকে ধাপে ধাপে 54 সালে এই যে যুক্তফ্রন্ট নির্বাচন, তারপর 66 সালের 6 দফা নির্বাচন, অর্থাৎ পুরো পরাধীনতার যে একটা জিনজির থেকে আমরা বের হয়ে আসলাম, 1971 সালে বের হয়ে আসলাম, যে লক্ষ্যকে আমরা অগ্রসর হয়েছিলাম বাঙালি জাতি। এবং 71 সালে সর্বশেষ এসে আমরা যেটা চেয়েছি আমাদের রাজনৈতিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, সেই সূর্যটা উদিত হয়েছে কি? হ্যাঁ, ওভারঅল আমরা সব মুক্তি চেয়েছিলাম। এখন যদি বলি আমরা রাজনৈতিক মুক্তি পেয়েছি কিনা, হ্যাঁ, এটাতে একটা প্রশ্ন জটিলতা থেকে যাচ্ছে। আমরা কিন্তু আবার স্বাধীনতার পরে বঙ্গবন্ধুকে 1975 সালে 15 আগস্ট হত্যার পরে আবার দীর্ঘ 21 বছর কিন্তু আবার সেই সামরিক নির্যাতনের কারাগারে ঢুকে গেছি। অর্থাৎ আমাদের রাজনৈতিক স্বাধীনতাটা কিন্তু ওইখানে রুদ্ধ করা হয়েছে। এবং 1975 সালে 15 আগস্টে জাতির জনককে হত্যার পরে বুদ্ধের একটা নিয়ম আছে, বুদ্ধ নাকি সবসময় পিছনে দৌড়ে, সামনে দৌড়াইতে পারে না। আমাদের দেশটাকে কিন্তু দীর্ঘ 21 বছর আবার পিছনে দৌড়ানো শুরু হয়েছে। আমাদেরকে বোঝানো হয়েছে এই দেশ থেকে মানে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আবার আমাদেরকে ওই ধর্মের ঢামাডুলে আমাদেরকে আলখেল্লা করিয়ে আবারও বুঝাতে চেয়েছিল আমরা যদি পাকিস্তান হয়ে যাই ভালো হবে। অর্থাৎ আমাদের অর্থনৈতিক এক কথায় ঠিক আছে, এক কথায় আমরা এখন কোন অবস্থায় আছি এই মুহূর্তে ধরতে গেলে আসলে আমরা পাকিস্তানকে অনেক পিছনে ফেলে চলে এসেছি। এই যে আমাদের বিজ্ঞ আলোচক প্রফেসর কামরুল ভাই যেটা বলেছেন, সব সূচকে কিন্তু আমরা সংক্ষেপে বলতে পারি পাকিস্তান থেকে আমরা অনেক অনেক এগিয়ে গেছি। সবচেয়ে যেটা এবং বিশ্ব উন্নয়নশীল দেশের মধ্যে একটি দেশ বাংলাদেশ। আমি যেটা বলতে চাই, পাকিস্তানে কিন্তু শুধু বাঙালিদেরকে স্বাধীনতা যুদ্ধের জন্য যুদ্ধ করতে হয়েছিল সেটা না। এখন পাকিস্তানে যেমন করাচি কওমি মুভমেন্ট একটা গোষ্ঠী, ওরা স্বাধীনতা চাচ্ছে, বেলুচিস্তান স্বাধীনতা চাচ্ছে। অর্থাৎ পাকিস্তান কিন্তু একসময় কিন্তু বাংলাদেশের মতো মানে প্রতিটা প্রদেশে কিন্তু স্বাধীন হবে, এটা কিন্তু বাস্তব। কারণ এগুলা হানাদার, পাকিস্তানি হানাদার কিন্তু এটা কোনো জাতি না, এটা আসলে একটা জারজ জাতি। এরা অত্যাচার, নির্যাতন, শোষণ এটা ছাড়া ওদের মানে মুসলিম। ধন্যবাদ। এই পর্বে আমি একটু আলোচনা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের শেষ মুহূর্তে প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল হুদা। যে লক্ষ্যকে সামনে রেখে আমরা যুদ্ধ করেছিলাম, আমার দেশের বীর মুক্তি সেনারা যুদ্ধ করেছিল, সেই লক্ষ্যে কি আমরা পৌঁছাতে পেরেছি? আসলে আমরা মুক্তিযুদ্ধের যে চেতনা, যে আদর্শ নিয়ে আমরা গিয়েছিলাম সেটা অর্জন হয়েছে কিনা সে ব্যাপারে আপনি জানতে চেয়েছেন। ধন্যবাদ আপনাকে, চমৎকার একটা প্রশ্ন উপস্থাপন করেছেন। তো আসলে আমরা বঙ্গবন্ধু এবং সে সময় যারা মুক্তিযোদ্ধারা যে উদ্দেশ্য নিয়ে, যে চেতনা নিয়ে এগিয়ে এসেছিল সেটা হচ্ছে একটা সোনার বাংলাদেশ, সোনার বাংলা গড়ে তুলবে, যে দরিদ্র মানুষের মুখে হাসি ফুটবে, দরিদ্র মানুষের খিদা মিটবে,
দুমুঠো ভাত তারা স্বচ্ছন্দে খেতে পারবে। এটাই ছিল আমাদের প্রথম দিকে যে একটা শান্তি, রাজনৈতিক মুক্তি নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলা, এবং সে স্বপ্ন আমাদের বাস্তবায়িত প্রাথমিকভাবে আমরা অর্জন করেছিলাম। এবং আমরা রাজনৈতিক মুক্তির পর অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন, কিন্তু সেই অর্জনের লক্ষ্যে কিন্তু আমরা ৭৫ এসে সে পাকিস্তানি দর্শকদের তাদের ষড়যন্ত্রের চক্রান্তের শিকার হয়ে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলেন। ঢাকা চট্টগ্রামে দেখবেন প্রচুর উড়াল সেতু, যেটা আগে অকল্পনীয় ছিল, যানজটের শহর ছিল এক সময়। এটা কল্পনা করা যেত না যে আমরা আজকে থেকে যদি ১০ বছর আগের চিত্র দেখি আর ১০ বছর পরে যা চিত্র যদি আমরা দেখি, তাহলে বুঝতে পারবো যে আমাদের যে মুক্তিযুদ্ধ ছিল সেটা সত্যিকার অর্থে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি। এবং আপনি খেয়াল করবেন যে এই ২১টা বছর ৭৫ থেকে ৯৬, এখানে হচ্ছে আপনার ২১টা বছর। এরপরে আবার ২০০১ থেকে আবার ২০০৮ পর্যন্ত ৭ বছর। এই ৭ বছর আর এই ২১ বছর, মোট এই ২৮ বছর, আমাদের এই ৪৯ বছর থেকে আপনাকে বিয়োগ করতে হবে। এটা আমাদের দেশের মুক্তিযুদ্ধের সুফল আমরা এখানে পাইনি, এখানে আমরা শূন্যের কোঠায়। কিন্তু বঙ্গবন্ধু কন্যা যখন ক্ষমতা নিলেন, দায়িত্ব নিলেন, সেখানে কিন্তু উনি একটা লক্ষ্য ঠিক করলেন যে একটা যদি জাতিকে দাঁড় করাতে হয়, সেটাকে বঙ্গবন্ধু রাজনৈতিক মুক্তি দিয়েছেন, বঙ্গবন্ধু তনয়া অর্থনৈতিক মুক্তির জন্য কতগুলো লক্ষ্য ঠিক করেছেন। উনি ঠিক করেছেন যে ভিশন 2021, ভিশন 2041, এবং উনি স্থির করেছেন ১০০ বছর ডেল্টা প্ল্যান। তাহলে আমরা যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যেটা বলছি, আমরা টেকসই উন্নয়নের যে উদ্দেশ্য নিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি, কারণ একটা টার্গেট ছাড়া কিন্তু উন্নয়ন সম্ভব না। বঙ্গবন্ধু কন্যা কিন্তু সেটা দেখিয়ে দিয়েছেন যে কিভাবে একটা লক্ষ্যে পৌঁছাতে হয়, এবং ২০২১-এর যে পৌঁছানোর টার্গেট, সেটা কিন্তু অনেকগুলো সূচকে আমরা অনেক এগিয়ে গেছি। এবং আমরা যখন 2041-এ যখন আমাদের সেই টার্গেটটা অর্জিত হবে, তাহলে কিন্তু আমরা একেবারে উন্নত দেশের সারিতে চলে যাব। এবং আমরা যদি সেই বঙ্গবন্ধু কন্যার সেই উদ্দেশ্যটা যদি অবজেক্টিভ নিয়ে যদি আমরা সবাই এগিয়ে যেতে পারি, ডেল্টা প্ল্যান যেটা, সেটা ১০০ বছরে সেটা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের সবার ভাগ্য উন্নয়নে আর নতুন করে কিছু ধন্যবাদ সবাই একটা হবে। সুপ্রিয় দর্শক, এই পর্বে আমরা একটু অনুভূতি শুনবো আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব গাজী মোহাম্মদ আলমগীর কবিরের কাছ থেকে, যে লক্ষ্যকে আমরা সামনে রেখে মুক্তিযুদ্ধ করেছিল আমার দেশের বীর মুক্তিযোদ্ধারা, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পেরেছি কিনা। স্বাধীনতা আন্দোলন চলাকালীন অবস্থায় ষড়যন্ত্র হয়েছিল এটাকে কনফেডারেশন করার জন্য। মোস্তাক চক্র তখনও সক্রিয় ছিল, কিন্তু সেটা আমরা ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন নামে একটা আলাদা একটা গ্যাজেটও আছে, আপনারা জানেন কিনা জানি না। আচ্ছা, আমাদের তৎকালীন সময়ে ১৯,০০০ গেরিলা যোদ্ধা ছিল। আমাদের নেতৃবৃন্দ তখনও চিন্তা করেছিল যে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আওয়ামী লীগের মধ্যে কোন ধরনের প্রক্রিয়া পরিচালিত হয়। ওখানে তখনও দুটি ধারা অব্যাহত ছিল। তো আমাদের যেই ইউনিটটা আমরা গঠন করেছিলাম, মূলত আমরা চিন্তা করেছিলাম যে এরা যদি কখনো কোনো কারণে যদি আতাত করে, তাইলে আমাদেরকে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমাদের কথা হলো যে আপনারা আপনাদের স্ব স্থান থেকে, ন্যাপের স্থান থেকে, কমিউনিস্ট পার্টির স্থান থেকে প্রত্যেকেই সক্রিয়ভাবে আপনার অংশগ্রহণ করেছে, সহযোগিতা করেছে, এবং প্রত্যেকেরই একটা স্বপ্ন ছিল আমার এই দেশ সোনার বাংলায় রূপান্তরিত হোক, আমার দেশের মানুষ স্বনির্ভর হোক, শিক্ষায় শিক্ষিত হোক, আমার দেশ উন্নত হোক। সেই লক্ষ্যে আমরা কতটুকু, হ্যাঁ, সেই বিষয়টাই আমি আলোচনায় আনতে চাই যে আমরা দেশ স্বাধীন হওয়ার পরেই এই লক্ষ্যকে সামনে রেখে আমরা বঙ্গবন্ধুকে আমরা বলেছিলাম যে একটা জাতীয় সরকার গঠন করার জন্য একটা পার্টির সুসংগঠিত কর্মী বাহিনী এবং প্রশিক্ষিত কর্মী বাহিনী প্রয়োজন। অর্থাৎ যে লক্ষ্যকে নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই লক্ষ্যে আপনার বক্তব্যে স্পষ্ট হয় এখনো পৌঁছাতে পারেনি। ধন্যবাদ। আজকে অতিথি আলোচক জনাব গাজী মোহাম্মদ আলমগীর কবিরকে তার যথার্থ গুরুত্বপূর্ণ কিছু বক্তব্যের জন্য। আমার এই বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে, বাংলাদেশের উন্নয়ন, এবং জাতীয়ভাবে আমরা আন্তর্জাতিকভাবেও একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি।
আজকের এই পর্যন্ত, আবারও দেখা হবে সিটিজি বাংলা .টিভির নিয়মিত আয়োজন বিজয়ের এই মাসে বিজয়ের অহংকার অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ। ধন্যবাদ।